আচ্ছা, এখান থেকে ক্লাস রেকর্ড করা শুরু করলাম। শুরু করছি ডি বগলি প্রকল্প দিয়ে। তো ডি বগলি প্রকল্প তোমরা জানো যে ডি বগলি কি বলছিল যে আলোর যদি দুটো সত্তা থাকে, একটা হচ্ছে কণা ধর্ম, আর একটা হচ্ছে কি না তরঙ্গ ধর্ম। তো আলোর যদি দুটো রূপ থাকে, তাহলে পদার্থেরও দুটো রূপ থাকবে। কেননা আলো হচ্ছে এক প্রকার শক্তি। আর শক্তিকে কিসে কনভার্ট করা যায় না ভরে কনভার্ট করা যায়। তো ভর মানে হচ্ছে পদার্থ, কিছু পরিমাণ পদার্থের কোনো বস্তুতে যত পরিমাণ পদার্থ থাকে সেটাকে তার ভর বলছে। তো তাহলে শক্তি যদি দুটো রূপ হয়, কি কণা ধর্ম আর একটা তরঙ্গ ধর্ম। তো কণা ধর্ম কোথা থেকে আমরা জানতে পারছি, কণা ধর্মের প্রমাণ আমরা কোথা থেকে পেয়েছি না, এক নম্বর হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, যেটা হচ্ছে কি না আলোর কণা ধর্মের প্রমাণ দেয়। 2 নম্বর হচ্ছে কি না কম্পটন এফেক্ট, একটা হচ্ছে আলোর ফটো ইলেকট্রিক এফেক্ট কি করছে না আলোর কণা ধর্মের প্রমাণ দিচ্ছে। 2 নম্বর হচ্ছে কম্পটন এফেক্টও কি করে না আলোর হচ্ছে কণা ধর্মের প্রমাণ দেয়। আর তরঙ্গ ধর্মের প্রমাণ আমরা কোথা থেকে পাই না, তরঙ্গ ধর্মের প্রমাণ আমরা পাই হচ্ছে কোথা থেকে, অপবর্তন, সমবর্তন এবং হচ্ছে ব্যতিচার, ইন্টারফারেন্স, ডিফ্রাকশন আর পোলারাইজেশন। এখান থেকে আমরা কি পাচ্ছি না আলোর যে তরঙ্গ ধর্ম বর্তমান, তো এগুলোর আমরা অস্তিত্ব পাচ্ছি এই পরীক্ষাগুলোর দ্বারা, এই ঘটনাগুলোর দ্বারা ঘটনার দ্বারা। এই ঘটনাগুলো প্রমাণ করছে কি না আলোর হচ্ছে দুটো ধর্ম থাকে, কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম। তো আইনস্টাইনের একটা বিখ্যাত সমীকরণ আছে, সেটা আমরা জানি E = mc²। যে সমীকরণের মাধ্যমে আইনস্টাইন কি দেখিয়েছে না কিছু পরিমাণ শক্তিকে ভরে কনভার্ট করা সম্ভব এবং কিছু পরিমাণ ভরকে শক্তিতে রূপান্তর সম্ভব। তো যদি আচ্ছা, ভরকে তো শক্তিতে রূপান্তর করা সম্ভব, সবাই জানো। শক্তিকে ভরে রূপান্তর কোথায় সম্ভব, শক্তিকে ভরে কোথায় রূপান্তর হচ্ছে, মানে উদাহরণ, ভরকে শক্তিতে রূপান্তর তো জানো, ধরো 1 লিটার পেট্রোলকে যদি আমি পুড়িয়ে দিই, তাহলে সেখান থেকে কি হবে না পেট্রোলটা পুড়ে শক্তিতে রূপান্তর হচ্ছে। কিন্তু শক্তি ভরে রূপান্তর হয় কোথায়, জানা আছে ধরো, জানা তড়িৎ আছে? বিশ্লেষণ কি হবে? তড়িৎ বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষণটা কি হবে মনে হচ্ছে? ওখানে ইলেকট্রিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জি কনভার্ট হয়। হ্যাঁ, তাহলে ভরে কি কনভার্ট হচ্ছে শক্তি থেকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, কিন্তু কেমিক্যাল এনার্জিটা কি ভর বলা যেতে পারে? আমার মনে হয় সবচেয়ে ভালো উদাহরণ হবে হচ্ছে সালোক সংশ্লেষ, যেখানে হচ্ছে কি সূর্যের ফোটন কণাকে শোষণ করে শক্তিটাকে খাদ্যে রূপান্তর করছে, ওটাই সবচেয়ে বেস্ট, যেখানে শক্তি পুরো ভরে রূপান্তর হচ্ছে একদম। তো যাই হোক, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শক্তিকে ভরে রূপান্তর সম্ভব এবং ভরকেও শক্তিতে রূপান্তর সম্ভব। তো শক্তির যদি দুটো রূপ থাকে তাহলে ভরেরও দুটো রূপ থাকা উচিত। তো সেটাই ডি বগলি বলছে। তো ভরের কণা ধর্ম প্রমাণ তো আমরা মেকানিক্সে প্রচুর পেয়েছি, কিন্তু তরঙ্গ ধর্মের আমরা কখনো প্রমাণ পাইনি। তো সেইটাই ডি বগলি বলছে যে যদি শক্তি দুটো রূপ থাকে, কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম, তাহলে ভরেরও দুটো ধর্ম থাকবে, কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম। এবং যদি ভরের তরঙ্গ ধর্ম থাকে, তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে না h/p, এখানে পিটা হচ্ছে তার ভরবেগ। তো এটাই হচ্ছে ডি বগলি প্রকল্প। তাহলে ডি বগলি প্রকল্প কি বলছে, পদার্থ তরঙ্গের ন্যায় আচরণ করে। আর ডি বগলি কি বলছে, যদি তার তরঙ্গ ধর্ম থাকে, তাহলে তার ফর্মুলা কি হবে না ল্যামডা সমান h/p। তো এখানে পি কে যদি আমরা ভাঙি, পি সমান কি হয় mv, ভরবেগ। তো বুঝতেই পারছো, কোনো বস্তুর বেগ যদি শূন্য হয়ে যায়, তাহলে আমি এখানে যদি বসিয়ে দিই, তাহলে সামথিং বাই জিরো মানে হচ্ছে ইনফিনিটি, তাহলে ল্যামডার ভ্যালু কত এসে যাবে না ল্যামডার ভ্যালু হিসেবে ইনফিনিটি। তো কোনো বস্তু যদি রেস্টে থাকে, তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য এত বড় হয়ে যাবে যে তুমি কখনো নির্ণয় করতে পারবে না। তার মানে আমরা ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য বা পদার্থ তরঙ্গ দৈর্ঘ্য তখনই নির্ণয় করতে পারবো যদি বস্তুটা গতিশীল হয়। বস্তু স্থির থাকলে তার আমরা কখনোই তার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো না। তো যাই হোক, এই ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে ল্যামডা সমান h/p সমান h/mv। এটা আমি আরেকভাবে করতে পারি, দেখো
কাইনেটিক এনার্জি আমরা জানি কত না হাফ অফ এম ভি স্কোয়ার ফর্মুলা। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m সমান হচ্ছে ই, উপরে একটা এম গুণ করলাম, তো এটা মানে উপরটা মানে কত পি স্কোয়ার বাই 2m। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি পি সমান রুট ওভার 2m ই, তাই না? তো আমরা যদি এখানে বসিয়ে দিই পি এর জায়গায়, তাহলে হয়ে যাচ্ছে কত এইচ সমান রুট ওভার 2m ই। তো এটাও একটা ফর্মুলা। এছাড়াও আমরা জানি যে বিভব মানে কি, বিভব মানে হচ্ছে কার্য, কার্য মানে এক ধরনের শক্তি। তো বিভবটা কত আধানের জন্য পাই, একক ধনাত্মক আধানের জন্য। বিভবের সংজ্ঞা কি ছিল, বিভবের সংজ্ঞা ছিল যাদের ইলেকট্রোস্ট্যাটিক্স পড়া হয়ে গেছে আর যাদের পড়া নেই তাদের দুজনকেই বলছি, একবার বলছি। বিভবের সংজ্ঞা কি, বিভবের সংজ্ঞা হচ্ছে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কার্য করতে হয়। এটা ধরো কোনো একটা বস্তু তড়িৎ ক্ষেত্র অসীম দূরত্ব থেকে ইনফিনিটি ডিস্টেন্স থেকে কত আধান আনবো, একক ধনাত্মক আধান। একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কার্য করতে হয় সেই কার্যটাকেই বলা হয় ওই বিন্দুর বিভব। তো তাহলে কাকে আনছি, একক ধনাত্মক আধানকে, তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি এই কার্যটাকে আমরা কি বলছি, বিভব। তো একক ধনাত্মক আধানের জন্য কার্য করতে হয় বিভব ভি, তাহলে ই আধানের জন্য কত কার্য করতে হবে ইভি। তাহলে এটা বিভব মানে কি, বিভব মানে শক্তি, আর ইভি মানেও শক্তি। তাহলে শক্তির জায়গায় ই এর জায়গায় যদি আমরা ইভি বসিয়ে দিই এই ফর্মুলায়, তাহলে আরেকটা ফর্মুলা তৈরি হয়ে যাচ্ছে রুট ওভার 2m ইভি। এবার এটা কিউ ভি বসাতে পারো, যা হোক বসাতে পারো, ইলেকট্রনের ক্ষেত্রে আমি ই বসাবো কিউর জায়গায়। তো এখানে একটা জিনিস একটু বলে রাখি, তো আমরা প্লাঙ্ক ধ্রুবকের মান জানি 6.62 × 10⁻34 জুল সেকেন্ড, আর ইলেকট্রনের মাসও জানি, ইলেকট্রনের চার্জও জানি। তো এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে ল্যামডার ভ্যালু কত আসবে না, ল্যামডার ভ্যালু আসবে 12.27 বাই রুট ভি এত অ্যাংস্ট্রম। ঠিক আছে, অ্যাংস্ট্রমে যদি বার করি, এটা মনে রাখবে, ক্যালকুলেশনের জন্য সুবিধা হয় প্রচুর। আচ্ছা, আমি এখানে অনেকগুলো বই খুঁজে আরো কতগুলো জিনিস আমি লিখে রেখেছি, লিখে দিচ্ছি। যেমন হচ্ছে ধরো আর কি কি কোশ্চেন পড়ে মেনলি পরীক্ষায়, ইলেকট্রনের জন্য জানতে চায় তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলে। তো মনে রাখবে ইলেকট্রনের জন্য 12.27 বাই রুট ভি এত অ্যাংস্ট্রম হয়। আচ্ছা, যদি আমাকে পরীক্ষায় প্রোটনের জন্য যদি জানতে চায়, তাহলে ফর্মুলা, তাহলে এখানে কত বসবে না 0.286 বাই রুট ভি। এগুলো অঙ্ক করতে সুবিধা হবে, ভ্যালুগুলো মুখস্থ রাখলে। যদি আমাকে ডিউট্রনের জন্য বার করতে বলে, তাহলে হবে কত না 0.202 বাই রুট ভি এত অ্যাংস্ট্রম। আর যদি আমাকে আলফা পার্টিকেলের জন্য বার করতে বলে, তাহলে মনে রাখবে 0.101 বাই রুট ভি এত অ্যাংস্ট্রম। এগুলো সবকটা আমি বারবার বলছি, এগুলো আমরা অঙ্ক করতে কাজে লাগবে। নেক্সট হচ্ছে তাহলে ডি বগলি, এগুলো সব হচ্ছে ডি বগলির ফর্মুলা, ডি বগলির তরঙ্গ দৈর্ঘ্যের ফর্মুলা। এখান থেকে আমি যতগুলো লিখলাম, এখান থেকে আমি যতগুলো লিখছি সবকটাই কিন্তু ডি বগলির ফর্মুলা, এগুলো খুব কাজে লাগে। নেক্সট হচ্ছে আরেকটা আছে, ধরো নেক্সট পয়েন্ট বলছি, ধরো একটা গ্যাসকে তুমি উত্তপ্ত করছো, একটা গ্যাসকে ধরো কোনো গ্যাসকে আমি টি উষ্ণতায় উত্তপ্ত করছি, তাহলে তখন গ্যাসটার ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে না, তখন তার তরঙ্গ দৈর্ঘ্য হবে মনে রাখবে এইচ বাই রুট ওভার 3m কে বি টি। যেখানে কে বিটা কি, কে বিটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। বোল্টজম্যান কনস্ট্যান্ট, এটা হচ্ছে একটা ফর্মুলা। যদি কোনো গ্যাসকে আমরা টি কেলভিন উষ্ণতায়, টি পরম তাপমাত্রায় যদি আমরা উত্তপ্ত করি, তাহলে তখন তার ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য হয় কত, এইটা। আচ্ছা, নেক্সট আসছি ডি বগলি প্রকল্প, যেটা ডি বগলি প্রকল্প কি না ল্যামডা সমান এইচ বাই পি। এই প্রকল্প থেকে আমরা বোরের কোয়ান্টাইজেশন কন্ডিশন প্রতিষ্ঠা করতে পারি। এটা তো এইচএস এর খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। ডি বগলির শর্ত থেকে আমরা কি করতে পারি, বোরের কোয়ান্টাইজেশন শর্তটা প্রতিষ্ঠা করতে পারি, বা কোয়ান্টাম শর্তটা প্রতিষ্ঠা করতে পারি। কোনটা না এম ভি আর ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই। তো এটা হচ্ছে বোরের কোয়ান্টাইজেশন শর্ত, কোয়ান্টাম শর্ত, এটা আমরা ডি বগলির প্রকল্প থেকে করতে পারি। নেক্সট আসছি কোনো বাতির যদি ক্ষমতা পি হয়, ধরো একটা বাল্ব, সেই বাল্বটার ক্ষমতা ধরো পি, এটা ধরো একটা বাল্ব, সেই বাল্বটার হচ্ছে ক্ষমতা হচ্ছে পি। তার মানে ধরো বাজারে আমরা কিনি না 220 ভোল্ট 9 ওয়াটের বাতি, তো এই 9 ওয়াটটা হচ্ছে তার ক্ষমতা পি। তো কোন একটা বাতির হচ্ছে ক্ষমতা আমাকে পি বলে দেওয়া আছে। তো তার মানে কি ওই বাতি থেকে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই বাতি থেকে আলো বেরোচ্ছে, মানে কি অ্যাকচুয়ালি ফোটন বেরোচ্ছে। তো নাম্বার অফ ফোটন কত প্রতি সেকেন্ডে,
প্রতি সেকেন্ডে নির্গত ফোটনের সংখ্যা কত, বা টি সময়ে নির্গত ফোটনের, সরি প্রতি সেকেন্ড না বলে টি সময়ে বলছি, টি সময়ে নাম্বার অফ ফোটনস, কতগুলো ফোটন নিশ্চিত হবে, না নিশ্চিত ফোটনের সংখ্যা কত হবে, তো মনে রাখবে এটা, নিশ্চিত ফোটনের সংখ্যা হচ্ছে, মনে রাখবে কত, না ই টি ল্যামডা বাই হচ্ছে এই সি। মনে রাখবে যে ফোটনটা বেরোচ্ছে, যে আলোটা নিচ্ছে, ধরো এটা যদি হচ্ছে মনোক্রোমাটিক লাইট হয়, অবশ্যই মনোক্রোমাটিক লাইট নিতে হবে। যেমন ধরো হলুদ আলো যদি নিই, তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য এখানে বসবে হলুদ আলো, আর টি সময় বার করছো টি, আর পিটা তো বলেই দিলাম কত ওয়াটের বাল্ব তুমি নিয়েছো, ওটা তো সাপ্লাই করা থাকবেই, কারণ কোথা থেকে পাবো, ওটা হচ্ছে আমি ক্ষমতা রেটিং থেকে পেয়ে যাবো, ভোল্টেজ রেটিং, ক্ষমতা রেটিং প্রতিটা বাল্বের গায়ে চিহ্নিত করা থাকে, ওখান থেকে আমরা পেয়ে যাবো। আর এইচ আর সি তো বুঝতেই পারছো, সিটা চালু বেগ, এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, তো বসিয়ে দিলেই তুমি কি পেয়ে যাবে, না নিশ্চিত ফোটনের সংখ্যা পেয়ে যাবে, টি সময় কতগুলো ফোটন নির্গত হয়েছে ওই বাল্বটা থেকে, সেটা বের করা হচ্ছে ফর্মুলা এটা। নেক্সট আসছি 6 নম্বর। নেক্সট আসছি এই যে ডিবগলি যেটা প্রমাণ করলো, যে প্রমাণ ডিবগলি যেটা দিয়েছিল ল্যামডা সমান এইচ বাই পি, এর প্রমাণটা কিন্তু ডিবগলি করে দেখাতে পারেন। এর প্রমাণ মানে এই যে পদার্থের যে তরঙ্গ ধর্ম আছে, এটা প্রথম প্রমাণ করেছিলেন কে, না ডেভিসন জার্মার। এখানে একটা জিনিস বলে রাখি, ডেভিসন জার্মার হচ্ছে সর্বপ্রথম ইলেকট্রনের তরঙ্গরূপ প্রদর্শন করেছিল, মানে প্রমাণ করেছিল যে আছে, কিন্তু মানে একদম সেটা কি পরীক্ষা দ্বারা করেছিল সেটা একটু বলি। না ডেভিসন জার্মার হচ্ছে 1927 সালে কি করেছিল, না নিকেল কেলাসের অপবর্তনের দ্বারা, ইলেকট্রন অপবর্তন দ্বারা, নিকেল কেলাসের ইলেকট্রনের অপবর্তন দ্বারা প্রমাণ করেছিল কি, যে পদার্থ তরঙ্গ হয় বাস্তবে হয়, প্রমাণ করেছিল, মানে ডিবগলি প্রকল্পের সত্যতা প্রমাণ করেছিল কে, ডেভিসন জার্মার দুজন। তো ঠিক 1927 পর 1928 থমসন কি করেছিল, না ইলেকট্রনের পার্টিকুলার একটা পার্টিকেল নিয়েছে, ইলেকট্রনের একদম পদার্থ তরঙ্গ কি হয়, মানে পদার্থ তরঙ্গের অস্তিত্ব প্রমাণ করেছিল, ইলেকট্রনের পদার্থ তরঙ্গের অস্তিত্ব প্রমাণ করেছিল। এটা একটু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রথম ডিবগলি তত্ত্ব কিন্তু বাস্তব যে অস্তিত্ব সেটাকে দিয়েছিল, সেটা হচ্ছে আমাদের ডেভিসন জার্মার। আর ইলেকট্রনের পদার্থ তরঙ্গ কেমন হয়, বা সেটা কত, তার ভ্যালু কত, যা 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 সেইটা প্রমাণ করেছিল থমসন। তাহলে এইখানটা কিন্তু, এই জায়গাটা কিন্তু একটু ইম্পর্টেন্ট এই হিসাবে। আচ্ছা নেক্সট আসছি বস্তু তরঙ্গ, যেটা এই যে যেটা আমরা পেলাম বস্তু তরঙ্গ ল্যামডা সমান এইচ বাই পি। তো এটা হচ্ছে একটা আলাদা তরঙ্গ, এটা না তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আর না তো মেকানিক্যাল ওয়েভ। এইখানে আসি, না তো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, না তো যান্ত্রিক তরঙ্গ। প্রথমত আসি যান্ত্রিক তরঙ্গ কেন নয়, কেন যান্ত্রিক তরঙ্গ নয়, তার কারণ হচ্ছে যান্ত্রিক তরঙ্গ তাদেরকে আমরা মানে যান্ত্রিক তরঙ্গ বিস্তারের জন্য কোনো না কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয়, মানে মাধ্যম ছাড়া যান্ত্রিক তরঙ্গ অগ্রসর হতে পারে না। তো যেমন হচ্ছে শব্দ হচ্ছে কি এক ধরনের যান্ত্রিক তরঙ্গ, মেকানিক্যাল ওয়েভ, শব্দ ওই জন্য মাধ্যম ছাড়া অগ্রসর হতে পারেনি। তো পদার্থ তরঙ্গ মাধ্যম ছাড়াও অগ্রসর হতে পারে, আবার হচ্ছে মাধ্যম মাধ্যম থাকলেও অগ্রসর হতে পারে, মাধ্যম ছাড়া অগ্রসর হতে পারে, তাহলে সেই কারণে পদার্থ তরঙ্গ মেকানিক্যাল ওয়েভ হবে না। আচ্ছা নেক্সট আসছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভও নয়, কেন না ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তখনই হবে যদি তার চার্জ থাকে, বা কোথাও হ্যাঁ যদি কোনো পার্টিকেলের চার্জ থাকে, তাহলেই হচ্ছে সেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করে। তো যেহেতু আমার চার্জবিহীন কণাও কি করতে পারে, না ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি, এই পদার্থ তরঙ্গ তৈরি করছে, তাহলে পদার্থ তরঙ্গ কখনোই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হতে পারে না এই কারণে। তো মনে রাখবে পদার্থ তরঙ্গ বা বস্তু তরঙ্গ না তো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, না তো যান্ত্রিক তরঙ্গ, ঠিক আছে। আচ্ছা নেক্সট এর পরের পয়েন্ট যেটা, তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট পয়েন্ট যেটা আমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে শূন্য মাধ্যমে
এই বস্তু তরঙ্গের বেগ তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভরশীল নয়। শূন্য মাধ্যমে বস্তু তরঙ্গের বেগ তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভরশীল নয়। আমি পয়েন্টগুলো সবকটাই লিখে পাঠিয়ে দেবো নোট করে। আপাতত নোট করে রাখো তোমাদের মতো করে, কারণ ওই যে বললাম কোনো কোনো জায়গায় হয়তো মিসিং হয়ে যেতে পারে। যেমন তোমাদের ব্যাচে বলতে ভুলে গেছি সিলিকন কার্বাইড নিয়ে কথা, কিন্তু ওদের ব্যাচে বলেছি, যার জন্য হচ্ছে কি অপর্ণার একটা কোশ্চেন ভুল হয়ে গেছে। অপর্ণা সিলিকন কার্বাইড হলুদ আলো করে দিয়েছে, এবার ও বই খুলেও দেখেছে দুয়ারে মজুমদার মাইতিতে হচ্ছে বইয়ে লেখা আছে হলুদ আলো, আমিও দেখলাম খুলে হলুদ আলোয় লেখা আছে। আর এইচএস এর নোটগুলো তো আমি যেরকম লিখা আছে, এইচএস এর ছাত্রদেরকেও আমি হচ্ছে ওই সিলিকন কার্বাইড হচ্ছে হলুদ আলোয় মানে পড়িয়েছি বহুবার। তো আমার খেয়ালই নেই যে সিলিকন কার্বাইড থেকে হলুদ আলো নয় ব্লু আলো নির্গত করতে। পরে ওই যখন অপর্ণা ভুল করলো তখনই হঠাৎ করে চেক করলাম যে না, কোথাও একটা ভুল হচ্ছে তার মানে। তো তাই দেখলাম যে ব্লু আলো নির্গত করে। যাই হোক, বস্তু তরঙ্গ তাহলে মনে রাখবে যে শূন্য মাধ্যমে বস্তু তরঙ্গের বেগ মানে শূন্য মাধ্যমে এই যে পদার্থ তরঙ্গ তার যে ভেলোসিটিটা, সেই ভেলোসিটিটা তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, শূন্য মাধ্যমে অনলি। তার মানে অন্য মাধ্যমে কিন্তু নির্ভর করে ভেলোসিটিটা, ঠিক আছে? শূন্য মাধ্যমের ক্ষেত্রে নির্ভর করে না, যখন সেটা আমার হচ্ছে ফ্রি পেসে আছে, ফ্রি পেসের ক্ষেত্রে নির্ভর করে না। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি না, বস্তু তরঙ্গের দশাবেগ বলতে ফেজ ভেলোসিটি, বস্তু তরঙ্গের বা পদার্থ তরঙ্গের ফেজ ভেলোসিটিটা সেটা কিন্তু আলোর বেগের থেকে বেশি। সাধারণত আমরা জানি আলোর বেগ থেকে কারো বেগ বেশি হতে পারে না, কিন্তু এখানে মনে রাখবে বস্তু তরঙ্গের ফেজ ভেলোসিটি এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ অনেকে যদি এটা না জানে সে কিন্তু এই কনসেপ্টেই বিশ্বাসী থাকবে যে আলোর থেকে তো কারো বেগ বেশি হতে পারেনি, তাহলে ফেজ ভেলোসিটি কখনোই আলোর থেকে বেশি হতে পারবে না বেগটা। কিন্তু মনে রাখবে ফেজ ভেলোসিটি, বস্তু তরঙ্গের ফেজ ভেলোসিটি বা দশাবেগ বা তরঙ্গ বেগ সবসময় হচ্ছে আলোর বেগ অপেক্ষা বেশি হয়। আচ্ছা, নেক্সট আসছে পয়েন্ট, সেটা হচ্ছে যে বস্তু তরঙ্গ তাহলে কি তরঙ্গ? না তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, না তো মেকানিক্যাল ওয়েভ, তাহলে বস্তু তরঙ্গ কি তরঙ্গ? না, বস্তু তরঙ্গ হচ্ছে চালক তরঙ্গ। বস্তু তরঙ্গ কি? চালক তরঙ্গ। কেন চালক তরঙ্গ বলা হচ্ছে? না, এই তরঙ্গটা যে পার্টিকেলের উপর পড়বে সেই পার্টিকেলটা সেই দিকে অগ্রসর হয়। এই বস্তু তরঙ্গ যদি কোনো পার্টিকেলের উপর এসে আপতিত হয়, তাহলে ওই পার্টিকেলটা বস্তু তরঙ্গ যেদিকে গতিশীল ছিল, বস্তু তরঙ্গের দিক যেদিকে সেই দিকে গতিশীল হয়। এই জন্য বস্তু তরঙ্গকে চালক তরঙ্গ বলে। আবার বলছি, বস্তু তরঙ্গকে চালক তরঙ্গ বলা হয় এই কারণে, কারণ এই তরঙ্গ কোন একটা পার্টিকেলকে নির্দিষ্ট দিকে চালিত করে। আচ্ছা, নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে যে হ্যাঁ, যেটা আরেকটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ডেভিসন জার্মার, এই যে এতগুলো কথা বলছিলাম, ডেভিসন জার্মার যে পরীক্ষাটা করেছিলেন ইলেকট্রনের, ওই যে বললাম নিকেলের কেলাসের দ্বারা ইলেকট্রন অপবর্তন পরীক্ষাটা করেছিলেন, তো এর জন্য উনি কত ভোল্টেজ ব্যবহার করেছিলেন সেটা একটু মনে রাখবে, ভোল্টেজটা একটু ইম্পর্টেন্ট। 30 থেকে 600 ভোল্টের কোথাও না কোথাও দিয়ে দিতে পারে, ওই জন্য বলা 30 থেকে 600 ভোল্টেজ ব্যবহার করেছিলেন, মানে 30 থেকে 600 ইলেকট্রন ভোল্ট, 30 থেকে 600 ইলেকট্রন ভোল্টের মানে ইলেকট্রন ভোল্ট শক্তি ব্যবহার করেছিলেন পরীক্ষাটার জন্য। আর সেখানে এটা হচ্ছে থমসন হচ্ছে ইলেকট্রনের যে পদার্থ তরঙ্গের অস্তিত্ব প্রমাণ করার জন্য কত ব্যবহার করেছিলেন, কত ভোল্ট বা কত ইলেকট্রন ভোল্ট, 5 × 10⁹ ইলেকট্রন ভোল্ট শক্তি ব্যবহার করেছিলেন, মনে রাখবে। আচ্ছা, আর থমসন এই পরীক্ষার জন্য কি ব্যবহার করেছিল? না, ধাতুর একটা ধাতুর ল্যাটিস ব্যবহার করেছিল আর কি। ধাতুর ল্যাটিসে এই ইলেকট্রনের হচ্ছে পদার্থ তরঙ্গের সাহায্যে উনি কি করেছিলেন না, ল্যাটিসের মধ্যে যে ডিফারেন্সটা, ধাতুর যে কেলাসের যে ব্যবধান, মেটালের যে ল্যাটিসের যে মধ্যে যে ব্যবধান, ল্যাটিসের যে মানে ব্যবধানটা আর কি, সেটাই বের করেছিলেন উনি এই পরীক্ষার সাহায্যে। আচ্ছা, নেক্সট আসছি, এই যে ওটা হচ্ছে 30 থেকে 600 ইলেকট্রন ভোল্ট, আবার ভোল্ট। ইলেকট্রন ভোল্ট কাকে বলে? প্রথমে বলি ইলেকট্রন ভোল্ট কাকে বলে। না, এটা ধর একটা পাথ, দুটো পাথ, সেই দুটো পাথের মধ্যে যদি ভোল্টেজ ডিফারেন্সটা 1 ভোল্ট হয়, দুটো পাথের মধ্যে যদি ভোল্টেজ 1 ভোল্ট হয়, তার মধ্যে দিয়ে ওই দুটো পাথের মধ্যে দিয়ে একটা ইলেকট্রন গেলে কি হয়, সে গতিশক্তি লাভ করে। একটা ইলেকট্রন গেলে কি করে না, গতিশক্তি লাভ করে। তো যে গতিশক্তি লাভ করে সেটাকে বলছে 1 ইলেকট্রন ভোল্ট। 1 ইলেকট্রন ভোল্ট মানে আর কিছুই না, 1 ইলেকট্রন ইন্টু 1 ভোল্ট।
তো এটাকে ইভি বলে। তো বুঝতেই পারছো যেহেতু 600 ইলেকট্রন ভোল্ট মানে তার মানে 600 ভোল্ট কাজ করছে ওখানে, ঠিক আছে। 5 × 10⁹ ইলেকট্রন ভোল্ট বলা মানেই তুমি এখানে মনে মনে ভাবতে পারো 5 × 10⁹ ভোল্ট কিন্তু কাজ করছে। মানে ইলেকট্রন ভোল্টের ডেফিনেশন এটা বলছে যে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে কোনো ইলেকট্রন গেলে যে গতিশক্তি লাভ করে তাকে 1 ইলেকট্রন ভোল্ট বলে, ওই সেন্সে বলা হচ্ছে। ওই জন্য অঙ্কের সুবিধার জন্য কোথাও যদি তোমার ক্যালকুলেশন করতে হয় ভোল্টেজ দিয়ে, ইলেকট্রন ভোল্টের ভ্যালু বলে দেওয়া আছে শক্তিতে, তোমার ভোল্ট দিয়ে কাজ আছে, তুমি ডাইরেক্ট কিন্তু এই ভোল্ট এটাকে ভোল্টে বসিয়ে তুমি কাজ করতে পারবে। আর এইভাবেই তোমাকে অঙ্ক করতে হবে। তুমি দেখবে ডি বগলিতে যত অঙ্ক থাকবে তোমাকে দেখবেন সব শক্তির আকারে বলে দেওয়া থাকবে 30 থেকে 600 ইলেকট্রন ভোল্টের জন্য কাজ করছে, বা মানে কিছুটা বলে দেওয়া থাকবে 5.9 ইলেকট্রন ভোল্ট এত এত বলছে। তো তোমাকে ওটা ভোল্টেজে কনভার্ট করে দিতে হবে। কনভার্ট করা মানে আর কিছুই না, ইলেকট্রন ওয়াটটাকে উড়িয়ে দিবে, আর কিছু না, উড়িয়ে দিয়ে ভোল্টেজ পেয়ে যাবে। যাই হোক, এরপর আসি, এই যে প্রথমে শুরুতে বললাম যে আলোর হচ্ছে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম দেখতে পাওয়া যায়, তাহলে পদার্থেরও কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম দেখতে পাওয়া যাবে। এইখানে কতগুলো জিনিস বলি, এই যে কণা ধর্ম বা তরঙ্গ ধর্ম আমরা নির্ণয় করব কি করে। তো এখানে এই জিনিসগুলো মনে রাখবে। কণা ধর্ম নির্ণয় করার জন্য আমার যে যে রাশিগুলো দরকার সেগুলো কি কি না, সেগুলো হচ্ছে বেগ, ভর, বেগ, ভর, ভরবেগ, আর হচ্ছে কি না শক্তি। এই চারটা জিনিস তুমি যদি বের করে নিতে পারো তাহলে কি হবে না, তার কণা ধর্মর প্রপার্টিটা তুমি বুঝতে পেরে যাবে। মানে তার প্রপার্টি কেমন হবে তুমি সবকিছু আইডিয়া করে নিতে পারবে। তো দেখো, খেয়াল করে দেখো, এই চারটা জিনিসই আমরা কিন্তু ফোটনে বের করেছিলাম। দেখো ছোট ফোটনে আমরা ভর বের করেছিলাম, রেস্ট মাস কত, তার গতিশীল মাস কত, ফোটনের বেগ তো সি আলোর বেগে যায় আমরা জানি। হ্যাঁ, তো সেখান থেকে ফোটনের ভরবেগ বের করেছিলাম, ভরবেগ কত h/c, তাই না। তারপর হচ্ছে mc বের করেছিলাম, শক্তি বের করেছিলাম mc², h/c², তাই না। তো এই জিনিসগুলোই আর কি। তো এই চারটা জিনিস যদি তুমি জানতে পেরে যাও তাহলে কি হবে না, তার কণা ধর্ম তুমি মানে তার পার্টিকেলটার কিরকম নেচার হবে, পার্টিকেলটার নেচার কিরকম হবে সেটা তুমি আইডিয়া করতে পারবে। তো এই চারটা জিনিস বের করা মানে তার কণা ধর্ম পেয়ে যাবে। ঠিক একই রকম ভাবে তরঙ্গ ধর্ম তুমি যদি কারো নির্ণয় করতে চাও তাহলে তোমাকে কি কি রাশির মান জানতে হবে। সেগুলো হচ্ছে কি কি না, 1 নম্বর হচ্ছে ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক, 2 নম্বর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, 3 নম্বর হচ্ছে বিস্তার মানে অ্যাম্পলিটিউড যেটা, 4 নম্বর হচ্ছে কি, 4 নম্বর হচ্ছে প্রাবল্য ইন্টেন্সিটি, এবং 5 নম্বর হচ্ছে তরঙ্গ বেগ। তো এই 5টা জিনিস যদি তুমি নির্ণয় করতে পারো তবেই কিন্তু তার তরঙ্গ ধর্ম সম্বন্ধে আইডিয়া তৈরি করতে পারবে। তো এইগুলো হচ্ছে তরঙ্গর মানে তরঙ্গ ধর্ম নির্ণায়ক রাশি, আর এগুলো হচ্ছে কণা ধর্ম নির্ণায়ক রাশি। এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট আসছি তরঙ্গ বেগ বা দশা বেগ। তোমরা হচ্ছে তোমাদের কোথায় সম্ভবত কোয়ান্টামে ছিল বোধহয়, ফেজ ভেলোসিটি, গ্রুপ ভেলোসিটি, কথাটা কোথায় শুনেছো, ফেজ ভেলোসিটি, গ্রুপ ভেলোসিটি। তো এই জিনিসটা এখানে একটু আছে, যেহেতু মহাদেব দাস এগুলো একটু ব্যাখ্যা করেছে সেজন্য আমি একটু আলোচনা করে রাখছি, কারণ বাই চান্স যদি কোথাও কোশ্চেন পড়ে তখন সমস্যা হয়ে যাবে। তো মনে রাখো যে ফেজ ভেলোসিটি বা যেটাকে আমরা বলছি দশা বেগ বা তরঙ্গ বেগও বলে বাংলায়, এতগুলো নাম ফেজ ভেলোসিটি। তো সেটাকে যদি আমরা ইউ চিহ্ন দিয়ে লিখি সেটা সমান কত হয় না, ইউ সমান ভি সমান এন ল্যামডা, মানে এখানে নিউ ল্যামডা। এবার আমরা জানি কি ই সমান কি হয়, ই সমান হচ্ছে এইচ নিউ হয়, তাহলে এখান থেকে নিউ সমান কত E/H। তো যদি এখানে ভ্যালুটা বসিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে কত E/H ইন্টু ল্যামডা। আবার আমরা জানি যে ই কত হয়, ই হয় হাফ অফ mv²। তো সেই ভ্যালুটা যদি এখানে নিয়ে গিয়ে বসিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে কত mv²/2/h ইন্টু ল্যামডা, তাই না। তো আবার ল্যামডা সমান কত হয় না, ল্যামডা সমান হয় h/p। তো সেই ভ্যালুটা যদি নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিই তাহলে mv²/2h ইন্টু হচ্ছে h/p। আবার p সমান কত হয় না, p সমান হয় mv। তাহলে এখানে যদি আমরা ভ্যালুটা বসিয়ে দিই mv²/2h ইন্টু h/mv, তো কাটাকাটি করে দেখো আমরা পাচ্ছি v/2। এই ভিটাই হচ্ছে গ্রুপ ভেলোসিটি।
ভিটা হচ্ছে কি গ্রুপ ভেলোসিটি, বাংলায় বলে দলগত বেগ, গোষ্ঠী বেগ, সমষ্টি বেগ, হ্যাঁ এই সব নাম, যাই হোক আপাতত গ্রুপ ভেলোসিটি বলা হয়, যেখানে ভিটা হচ্ছে কি গ্রুপ ভেলোসিটি। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটির মধ্যে সম্পর্ক কি না, ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটির মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা, ফেজ ভেলোসিটি হচ্ছে গ্রুপ ভেলোসিটির অর্ধেক, মনে রাখবে। আচ্ছা, আর তো সেরকম কিছু নেই, মোটামুটি বস্তু তরঙ্গে যা যা পয়েন্ট ছিল মোটামুটি কভার করে দিয়েছি। আচ্ছা, আরেকটা জিনিস, হ্যাঁ, যদি কোনো অ্যাটমকে তুমি যদি গরম করো টি উষ্ণতায়, যদি কোনো অ্যাটমকে আমি যদি টি কেলভিন উষ্ণতায় তাকে উত্তপ্ত করি, তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্যের ফর্মুলা হয়, মনে রাখবে, ল্যামডা সমান h/√2m kT। এখানে কেটা বোলজম্যান কনস্ট্যান্ট। তো এখন ওই অ্যাটমটা যদি মাস, অ্যাটমিক মাস, অ্যাটমিক মাস বলছি, এই যে এমটা ব্যবহার করছি, এমটা হচ্ছে কি না অ্যাটমিক মাস ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা। তো আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে মনে রাখবে ল্যামডার প্রপোর্শনাল টু কত হয়, প্রপোর্শনাল ধরো না, একদম ডাইরেক্টলি লিখছে ল্যামডা সমান হয় কত, 30.83/√AT। এটা মনে রাখবে। এটা কি, যেটা হচ্ছে যেখানে এটা হচ্ছে তার অ্যাটমিক মাস নাম্বার আর কি। আর এন তো জানো যেহেতু অ্যাভোগাড্রো সংখ্যক, তো অ্যাভোগাড্রো সংখ্যকের ভ্যালুটা বসিয়ে এইচ এর ভ্যালু বসিয়ে সবকিছু বসালে কাটাকাটি করে গুণ করে গুণফলটা এটা বেরায়। তো এত মনে রাখবে, এত অ্যাংস্ট্রম, একটু মনে রাখবে। আর আরেকটা জিনিস, সেটা লাস্ট পয়েন্ট, বস্তু তরঙ্গ সম্বন্ধে যেটা লাস্ট পয়েন্ট বলা, সেটা হচ্ছে মনে রাখবে বস্তু তরঙ্গ সেই সমস্ত পার্টিকেলেরই নির্ণয় করা সম্ভব যাদের আকারে মানে যাদের তরঙ্গ দৈর্ঘ্য, মানে যাদের বস্তু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য তাদের আকারের তুলনায় অনেক অনেক বড় হয়। যদি ল্যামডার ভ্যালুটা বস্তুর আকারের তুলনায়, তার আকারের তুলনায় যদি অনেক অনেক বড় হয়, অনেক অনেক যদি মাছ গ্রেটার দেন যদি হয় তার আকারের তুলনায়, তবেই তুমি তার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু নির্ণয় করতে পারবে, আদারওয়াইজ কিন্তু কখনোই তার বস্তু তরঙ্গ নির্ণয় করা যায় না। তো এই পয়েন্ট একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তো এগুলোই হচ্ছে মোটামুটি বস্তু তরঙ্গের বৈশিষ্ট্য, এগুলো পড়ে গেলেই আশা করি কোনো কোশ্চেন আটকাবে না। ওখানে স্মল এন সমান a ইন্টু এন, এটা কি অ্যাটমিক মাস? এন্ড এটা হ্যাঁ। অ্যাটমিক মাস। আচ্ছা, আশা করি নেই আর কোনো জায়গায় জিজ্ঞাসা, যদি জিজ্ঞাসা থাকে পরে ডিটেল জিজ্ঞাসা করে নেবে। স্টপ করে দিচ্ছি।